আমাকে ফলো করে আমার পেছন পেছন যায়। তো আমি ভরা কলস নিয়ে যখন বাড়ির পথে ফিরি, তখন আমার শ্বশুর আমাকে জোর করে বাড়ির কলস নামিয়ে কলা বাগানে নিয়ে যায়। তো অনেক জোরাজোরি করেও আমি তাকে আটকাতে পারলাম না। তো আপনারা তো জানেনই একজন পুরুষ মানুষের কতটাই বা শক্তি থাকে। একটা মেয়ে মানুষের যতই শক্তি থাক, পুরুষের সাথে কখনো পারে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আমি ভালো নেই। ভালো থাকলে আমি কি আর আমার জীবনের গল্প শেয়ার করতে আসি? আমার জীবনে ঘটে গেল বড় একটি ঘটনা। এই ঘটনাটি শেয়ার করার জন্য আপনাদের কাছে এসেছি। এখন আপনারা যা ইচ্ছা তাই বলতে পারেন, তাতে আমার কিছু যায় আসে না। গল্পটি বললে আমার মন ভালো লাগবে, এর জন্য আমি বলতে চাই। আমার নাম মোসাম্মদ জামিলা খাতুন। তো আমার এলাকাটি হচ্ছে বাদি এলাকা, যেখানে রাস্তাঘাট নেই, অত্যন্ত পানি, তারপর পানির উপরে বসবাস করতে হয়। তো আমাদের প্রধান কাজ হচ্ছে কৃষি। আমরা 4 বোন, কোনো ভাই নেই। এলাকার মধ্যে ভালো কোনো স্কুলও নেই, যার ফলে লেখাপড়া করতে পারিনি। এত খরচ দেওয়ার মতন সামর্থ্য নেই, যার কারণে লেখাপড়া করিনি। তো আমার বাবা তো আর এত কোটিপতি নেই যে শহরে গিয়ে লেখাপড়া করাবে, এত খরচ দেবে। গ্রামে কৃষিকাজ করে কোনো রকমে দিন যায়। এরপরও 4টা বোন, ভাই নেই, মা বাবা হতাশার মধ্যে দিয়ে দিন যায়। এক একটা দিন যেন কষ্টের দিন। তো এইভাবে আমার বিয়ের বয়সও চলে এলো। তো বিভিন্ন জায়গা থেকে পাত্র আসে, দেখা দেখি করে। তো একদিক দিয়ে মিলে, আরেক দিক দিয়ে মিলে না। তো কখন বিয়ে হবে না হবে এটা নিয়েও খুব টেনশনের মধ্যে দিয়ে জীবন চলছে। তো এদিকে আমার বয়সও প্রায় 20 হয়ে গেছে, যৌবন চলে যাচ্ছে, বিয়ে হচ্ছে না। তো আমার সাথে বান্ধবীদের বিয়ে হয়ে গেছে, তার স্বামী সন্তান নিয়ে সুখে শান্তিতে জীবনযাপন করছে, কিন্তু আমার এখনো বিয়ে হচ্ছে না। তো আমার বান্ধবীরা যখন আমি বাড়ির সামনে দিয়া তার স্বামীকে নিয়ে হাঁটা যায়, তখন আমার বুকটা ফাইটে যায় যে কখন আমিও আমার স্বামীকে নিয়ে এভাবে সবার সামনে দিয়ে হেঁটে যেতে পারবো। তো যাই হোক, 20 বছর 1 মাস বয়সে আমার বিয়ে হলো এক কৃষক পরিবারের ছেলের কাছে। তো ছেলেটিও দেখতে সুন্দর, খুবই হ্যান্ডসাম। তাকে দেখে আমারও পছন্দ হলো। তো তার সাথে সুখে শান্তিতে দিন যাপন করছিলাম। আমার স্বামী খুবই কর্মঠ, পরিশ্রমী। সে কাজ ছাড়া কিছুই বোঝে না। সে আমাকে অত বেশি সময় দিতে পারতো না, কাজকেই ভালোবাসতো। তারপর আমিও বললাম, ঠিক আছে, টাকা কামিয়ে যাও, জীবনে বেঁচে থাকতে হলে টাকার প্রয়োজন আছে। তো এইভাবে আমাদের সুখের দিনকাল ভালোই কাটছিল। তো আমার শ্বশুর বাড়িতে ছিলেন আমার শাশুড়ি, একজন দেবর এবং একজন ননদ ছিলেন। তো আমার শাশুড়ি ছিলেন প্যারালাইসিস রোগী। তো তারা চিন্তা করে তাদের ছেলেকে অল্প বয়সে বিয়ে করিয়ে দিলেন। তো আমি স্বামী সংসার নিয়ে খুবই ভালোভাবে সুখে শান্তিতে দিন কাটছিল। তো আগে জানতাম, সবাই বলতো যে সবার কপালে নাকি সুখ সয় না। তো হয়তো আমারও সুখ আর সইল না। তো আমার স্বামী বিভিন্ন কাজ করার জন্য বাইরে যায়, বিভিন্ন এলাকায় গিয়ে কাজ করে টাকা পয়সা রোজগার করে আনে। তো স্বামী বাইরে গেলে আমি আর না করি না। তোর স্বামী কাজ করলেই টাকা আসবে, আর আমাদের টাকার দরকার। তো শ্বশুর শাশুড়ি দেবর ননদকে নিয়ে আমার দিন ভালোই কাটে, খারাপ লাগে না। তো তাদেরকে নিয়ে আনন্দ ফুর্তি করতে করতে আমার দিন চলে যায়। তো এরপরেও শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করতে হয়, সংসারে যত কাজ সবকিছুই আমাকেই করতে হয়। তো এই সময় আমার স্বামী যখন 10 থেকে 15 দিনের জন্য কাজে চলে যায়, তখন আমার শ্বশুরের দিকে লক্ষ্য করে দেখতাম সে আমার দিকে কোন নজরে সবসময় তাকিয়ে থাকতো। তো এরকম দিন যেতে থাকলো। তো হঠাৎ একদিন আমার সামনে এসে আমার শ্বশুর বলল, জমিলা, আসলে তুমি দেখতে অনেক সুন্দর। তো আমি হেসে বললাম, আব্বা, আপনি যা বলেছেন সবই ঠিক আছে। তো সেদিন রাত্রে আমার শ্বশুর চুপি চুপি আমার রুমে এলো। রুমে এসে সে আমাকে কুপ্রস্তাব দিল। তো সে আমাকে এও বলল, তোমার শাশুড়ি অসুস্থ, সে আমাকে কিছুই দিতে পারে না। তো আমার তো এখনো যুবক বয়স, আমার তো চাহিদা আছে। তো এখন আমি কি করি বলো? তো এই বলে সে আমাকে পটানোর চেষ্টা করলো। তো আমি কিছুতেই রাজি হলাম না। তো এভাবে শ্বশুর প্রায় প্রতিদিনই আমাকে প্রস্তাব দেয়। তো তার কথায় আমি কখনো রাজি হই না। তো আমার স্বামীকেও আমি সেটা বলতে পারি না। যদি বলে যে তার আপন বাবা তার বউয়ের সঙ্গে খারাপ কাজ করতে চায়, তাহলে সে নিজেও কষ্ট পাবে। তো আমার শ্বশুরের উৎপত্তি কমে না, বরং দিনে দিনে বেড়েই চলছে। সুযোগ পেলে আমার বিভিন্ন জায়গায় হাত মারে এবং আমাকে পটানোর চেষ্টা করে। তো আমার স্বামীকে আমি ফোন দিয়ে বললাম, তুমি বাড়িতে আসো, দরকার আছে।
তো আমার স্বামী আমাকে উত্তর দিল যে আর কয়েকটা টাকা রোজগার করে তারপরে বাড়িতে চলে আসবো। তো আমি তাকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করলাম। সে তার কথাতে অটুট থাকলো, আমার কথা বুঝতেই চাইল না। তো হঠাৎ একদিন সকালবেলা বড় একটি ঘটনাই ঘটে গেল। তো একদিন বিকালবেলা আমি যখন পানি আনতে যাই, তখন দেখলাম আমার শ্বশুর আমাকে ফলো করে আমার পেছন পেছন যায়। তো আমি ভরা কলস নিয়ে যখন বাড়ির পথে ফিরি, তখন আমার শ্বশুর আমাকে জোর করে পানির কলস নামিয়ে কলা বাগানে নিয়ে যায়। তো অনেক জোরাজোরি করেও আমি তাকে আটকাতে পারলাম না। তো আপনারা তো জানেনই একজন পুরুষ মানুষের কতটাই বা শক্তি থাকে। একটা মেয়ে মানুষের যতই শক্তি থাক পুরুষের সাথে কখনো পারে না। আমার নাম রেজি, আমার বাড়ি গাজীপুরে। তো আমি মধ্যবিত্ত ফ্যামিলির একটি মেয়ে। তো আমি পড়াশোনা করেছি এসএসসি পর্যন্ত। তো হঠাৎ একদিন আমাকে দেখতে আসলো। দেখতে এসে আমাকে তাদের খুব পছন্দ হয়ে গেল। তো কেননা আমি দেখতে সেই সুন্দরী ছিলাম এবং বডি ফিটনেসও খুবই ভালো। তো এই কারণেই হয়তো তাদের আমাকে পছন্দ হয়ে গিয়েছে। তো আমাকে যিনি বিয়ে করবে সেও দেখতে লম্বা, সুন্দর এবং স্মার্ট। তো দেখা দেখির পর্ব এখানেই শেষ। তারপর বিয়ের জন্য ডেট ঠিক করলো। তো দুই পরিবারই মিলে বিয়ের ডেট ঠিক করা হলো। তো এর মধ্যে দিয়ে আমাদের বিয়ে হয়ে গেল। তো এবার বলছে বাসর রাতের ঘটনা। বাসর রাত নিয়ে সব মেয়েদের জীবনে একটা স্বপ্ন, জল্পনা কল্পনা থেকেই যায়। তো সেই মধুময় রাতটি হয়তো আমার জীবনে চলে এসেছে। তো তখন আমি খুবই আনন্দ ছিলাম। তো আমার বাসর ঘরটা যখন আমাকে নিয়ে যাওয়া হয়েছিল, তখন দেখে আমি অনেকটা অবাক হয়ে গিয়েছিলাম যে এত সুন্দর করে বাসর ঘর সাজানো হয়েছিল। চারিদিকে শুধু ফুল আর ফুল। তো আমাকে বাসর ঘরে নিয়ে খাটের মধ্যে বসিয়ে দিল। তো বসে তো অনেক কিছু আলাপ আলোচনা করলো। তো এরকমই আলাপ আলোচনা শেষে এক গ্লাস দুধ এবং কিছু ফল মিষ্টি রেখে তারপর ওরা চলে গেল। তো যখন আমার হাজব্যান্ড বাসর ঘরে ঢুকলো, তো আমি প্রথমে তাকে পা ধরে সালাম দিলাম। তারপর খাটে বসলাম। তো উনিও আমার সঙ্গে পাশে বসলেন। তো আমি তাকে নিজের হাত দিয়ে দুধ খাইয়ে দিলাম, তারপর ফল। তো এভাবে খাইয়ে দিলাম, সেও আমাকে আদরের সঙ্গে খাইয়ে দিল। তো দুজনে খাটের উপর গিয়ে বসলাম। তো এরপর আমরা কিছুক্ষণ সময় গল্প গুজব করে কাটিয়ে দিলাম। তো গল্প শেষে আমার হাজব্যান্ড বলতেছে আমি সারাদিন অনেক টায়ার্ড, তো আমি এখন ঘুমিয়ে পড়বো। তো আমি বললাম এটা মানুষের জীবনের একটি স্মরণীয় রাত, আজকে আপনি ঘুমিয়ে পড়বেন, কিছুই করবেন না। তো উনি আমাকে এই বলে বিছানায় বালিশ দিয়ে শুয়ে পড়লো। তো আমি কাঁদতে লাগলাম যে এটা কি আমার জীবনে হওয়ার কথা ছিল। তো এই ভেবে নিজের উপর অনেকটা রাগ হতে থাকলো। তো আমি বালিশে মাথা থেকে উল্টো দিক ফিরে শুয়েছিলাম। তো আমি আমার স্বামীকে অনেকক্ষণ পর আদর করতে শুরু করলাম। তো সে আমার হাতটা সরিয়ে দিল, ঘুমাও তো, ভালো লাগছে না এসব। তো তারপর কেয়ার করবো, এভাবে রাত কেটে গেল। তো সকালে উঠে সব নতুন বউদের মতন আমি গোসল করে ফ্রেশ হলাম। তো যদি গোসল না করি তাহলে সবাই মনে করবে আমাদের মধ্যে কোনো মেলামেশাই হয়নি। তো কি করব, লোকলজ্জার বই গোসল করলাম। আর আমি তো জানি আমার স্বামী আমার সঙ্গে কিছুই করতে পারেনি। তো এভাবেই সারাদিন আনন্দ আর হইচইয়ের মধ্যে দিন পার হলো। তো আবারও রাত চলে আসলো। তো রাতে যখন আবার আমার স্বামী ঘরে আসলো আর প্রথম রাত্রির কথা চিন্তা করতে লাগলাম। তো হয়তো আমরা দুজনে দুই জায়গা থেকে এসেছি, তাই একে অপরকে লজ্জে কোনো কিছু করতে পারিনি। তো আজকে আমার মন খুব আনন্দ। তো আজকে রাত্রে হয়তো কিছু একটা হবে, আমি হয়তো স্বামীর সুখটাই পাবো। তো আজকেও আবার আমার স্বামী একথা ভাবতে ভাবতে স্বামী রুমে চলে আসলো। তারপর এসে বিছানা শুয়ে তারপর কিছুক্ষণ গল্প গুজব করলাম। তারপর আমি যখন আমার স্বামীর শরীরে কাজ করতে গেলাম, তো আমার স্বামী প্রথম দিনের মতনই আবার একইভাবে সে ঘুমিয়ে পড়লো। তো আমি কিছুক্ষণ পর পর আমি তার শরীরে হাত দিই। তো কিছুতেই সে আমার দিকে ফেরেও তাকায় না। কি বলবো, লজ্জার কথা। আমি একজন স্ত্রী মহিলা হয়েও পুরুষের গোপন অঙ্গে হাত দিতে লাগলাম। তো সে কোনো উত্তেজিত বা সারা শব্দ কোনো কিছুই করেনি। তারপর সারাদিনের ক্লান্তি আর নিরাশ হয়ে কখন যে ঘুমিয়ে পড়েছি তার বলতেই পারি না। তো আরেকটি হতাশাময় রাত পার করলাম। তো বুকের মধ্যে একটা হাহাকার, সেটা তো রয়ে গেছে। আপনারা তো বুঝতেই পারেন যে একটা কুমারী যুবতী মেয়ে বাসর করে যদি স্বামীর সুখ না পায় তাহলে তার কি অবস্থা বা কি পরিণতি হতে পারে। তো এইভাবে হতাশার মধ্য দিয়ে আমাদের দিন কাটতে লাগলো। তো হঠাৎ একদিন আমার উকিল বাবা আমাদের বাড়িতে আসলো আমাকে দেখার জন্য। তো তিনি সেদিন আর বাড়ি ফিরে যান নাই, সবার অনুরোধে আমাদের বাড়িতে থেকেই গেলেন।
তো রাত যখন চলে আসলো তখন আমার আর আমার হাজব্যান্ডের মধ্যে আবার সেই তুমুল ঝগড়া শুরু হয়ে গেল। তো আমার উকিল বাবা আমাদের পাশের রুমে শুয়েছিল। তো রাত্রে যখন 11টা 12টা পার হলো তখনই আমাদের ঝগড়া শুনে আমার উকিল শ্বশুর রুম থেকে বেরিয়ে আমাদের রুমে আসলেন। এসে জিজ্ঞাসা করছে, তোমরা এত রাত্রে কি নিয়ে ঝগড়া করছো? তো আমি যখন আমার স্বামীর সঙ্গে ঝগড়া করছিলাম তো ঠিক সেই মুহূর্তে তিনি চলে আসলেন। তো আমার স্বামী ঝগড়া দেখে সে উকিল বাবাকে লজ্জা পেয়ে রুম থেকে বের হয়ে গেল। তারপর উকিল বাবা আমার কাছে এসে বলল, কি হয়েছে মা? তারপর আমি খাটে বসলাম। তো উনি আমার দিকে এমনভাবে তাকাইছিল যে তার আমি বিয়ে করাবো। তো সে আমার শরীরে হাত দিতে লাগলো। আমিও অভাবে আসছিলাম, অভাবে জানেনই তো স্বভাব নষ্ট।